লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেছে এক যুবকের। ব্রাহ্মণবাড়িয়ায় বর্ডারে নিহত নবীর ও মোরসালিনের পরিবারের থামছেই না হাজারি। আমার পুতের যে ফল লকডাউন নিয়ে আমি বিএসএফের তানে মাই গুলি করে মারা। বাঁচানো গেল না চট্টগ্রামের দুর্বৃত্তদের গুলিতে আহত শিশু রেশমাকে। অস্ত্রধারী সন্ত্রাসীদের সর্বোচ্চ সাজা, শাস্তি নিশ্চিতের দাবি পরিবারের। কুমিল্লা মেডিকেলে মিলছে না বিনামূল্যের ওষুধ, বিকল এক্স-রে মেশিন। গেল বছরের চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় অনিয়মের খেসারত। মেডিকেল থেকে আমাকে কোনো কিছু একটা গ্যাসের ওষুধও দিচ্ছে না, একটা গ্যাসের ট্যাবলেট পর্যন্ত আমাকে দেওয়া হয় নাই। সরকারি তো আমরা লাভ হইল কি, আমরা তেমন তোর বেড বেড়া নিলেন, এরপর ওষুধের টাকা নিলেন, এরপর বাইরে তো সবগুলো আমরা কিনে আনার লাগবে। আমন্ত্রণ সংবাদ সারাদেশে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। লালমনিরহাটের হাতীবান্ধার সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ভোরে উপজেলার আমুছল এলাকার বনচৌকি সীমান্তে ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ খাদেমুল। বিজিবি জানায়, ভোরে খাদেমুল সহ আরও কয়েকজন সীমান্তবর্তী এলাকায় যান। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হন খাদেমুল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খাদেমুল। এই ঘটনায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সাথে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি। ভারতের যে প্রশাসন আছে এরা তো হয়েছে, আগে এত শ্রেণী ছিল না। এরা যে কি পাইছে বাংলাদেশকে পাখির মতো এরা গুলি করে। ছেলেটা জাল দিয়ে ঝাঁকি জাল দিয়ে মাছ মারতে গেছে। মাছ মারার সময় একটু ভারতের সীমান্তের কাছে গেছে, তখনই তারা গুলি করছে। সরাসরি যুক্ত হব লালমনিরহাটে, সেখানে আছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? সীমান্তে বাংলাদেশিকে গুলি করার ঘটনায় পরিবার, সেই সাথে বিজিবি কি বলছে, একটু বিস্তারিত করে জানাবেন সেখানকার খবর আমাদের। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি সীমান্ত এলাকায়। এখানে যে গতরাত ভোরে যে ঘটনাটি ঘটেছে সেই এলাকায় কিন্তু একজন মারা গেছেন, খাদেমুল নামে মারা গেছেন। আর সীমান্তে কিন্তু বিজিবি কঠোর অবস্থানে রয়েছেন, তারা পাহারা দিচ্ছেন। কিন্তু এরকম আমরা যে খাদেমুল মারা গেছেন তার পরিবার সূত্রে জানতে পেরেছি তারা সীমান্তে গিয়েছিলেন, সীমান্তের পাশে নদীতে মাছ ধরতে। সেখানেই কিন্তু কয়েকজন গিয়েছিলেন, সেখানে কিন্তু বিএসএফ তাদেরকে গুলি করে। সেই গুলিতে আহত হন খাদেমুল। তাকে প্রথমে স্থানীয়ভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়, পরে যখন তার অবস্থা গুরুতর হয় তখন কিন্তু রংপুর পাঠানো হয়। রংপুর একটি বেসরকারি ক্লিনিকে সে কিন্তু মারা যায়। তার লাশ ইতিমধ্যে তার গ্রামের বাড়িতে এসেছে। গ্রামের কিন্তু শোকাহত পরিবার তারা যেটি জানিয়েছেন যে আসলে প্রায় সীমান্তে এরকম দুর্ঘটনা ঘটে থাকে। আর আমাদের বিজিবির লালমনিরহাট 15 বিজিবির সিও সাহেবের সঙ্গে আমি কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন এই বিষয়ে বিজিবি কড়া প্রতিবাদ জানিয়েছেন এবং তারা পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে যাতে সীমান্তে এরকম ঘটনা না হয়। সে বিষয়ে তারা বিএসএফকে বিস্তারিত জানিয়েছেন যে এরকম ঘটনা যেন না ঘটে। তবে এখনো পতাকা বৈঠকের বিষয়ে কখন হবে বা কখন হবে পতাকা বৈঠক সে বিষয়ে কিন্তু আমাদেরকে বিস্তারিত জানায়নি। তবে সীমান্তের লোকজন কিন্তু বলেন যে তারা মাঝে মধ্যে এরকম সীমান্তে মাছ ধরতে বা কাজ করতে গেলে বিএসএফ তাদেরকে গুলিবর্ষণ করেন এবং অনেকে হতাহত হন বলে আমাদেরকে জানিয়েছেন। সোয়া, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আনিস আপনাকে। বাংলাদেশ ভারত সীমান্তে হত্যা, অনুপ্রবেশ কিংবা পুশিন কোনোটি এখন আর নতুন সংবাদ নয়। সম্প্রতি কসবা বর্ডারে বিএসএফ এর গুলিতে প্রাণ গেছে 2 যুবকের। থামছেই না স্বজনদের আহাজারি। সীমান্ত এলাকায় চাষাবাদ কিংবা মাছ ধরতে গেলেও অনেক সময় গুলি চালায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। এদিকে থামানো যাচ্ছে না চোরা কারবারিদের দৌরাত্ম্য। অভিযোগ আছে দুপক্ষের সীমান্ত রক্ষী বাহিনীকে ম্যানেজ করে চলে চোরাচালান কার্যক্রম। বিজিবির দাবি, কঠোর নজরদারির পরও ঠেকানো যাচ্ছে না চোরাচালান। বাংলাদেশ ভারত সীমান্তের আখাউড়া, কসবা ও বিজয়নগর এলাকায় এই দৃশ্য নিত্যদিনেরই বলা চলে।
ওপার থেকে আসছে মাদকসহ ভারতীয় বিভিন্ন পণ্য। ব্রাহ্মণবাড়িয়ার ৩ উপজেলাকে মাদক এবং চোরাচালানের প্রধান ট্রানজিট হিসেবে ব্যবহার করে থাকে চোরাকারবারীরা। স্থানীয়রা বলছেন, দুই দেশের সীমান্তের বেশ কিছু স্থান অরক্ষিত। সন্ধ্যা নামতেই সক্রিয় হয়ে ওঠে অপরাধী চক্র। এরপর চলে দেদারসে মালামাল পারাপার। এই কাজে নিয়োজিত শ্রমিকদের পণ্য আনার বিনিময়ে দেয়া হয় ৫০০ থেকে ১,০০০ টাকা। সেই সাথে বিভিন্ন পক্ষকে ম্যানেজও করা হয়। লোকজন যারা আজকে এই সীমান্তে হত্যার শিকার হচ্ছে, তারা কিন্তু সবাই একটা নির্দিষ্ট একটা টাকার জন্য তারা লেবারের কাজ করে। চোরাকারবারীরা অনেক সুযোগ সন্ধানে থাকে, রাতের আধারে তারা ওই পার থেকে এই মাল এবং মাদক দ্রব্য নিয়ে আসতেছে। ব্রাহ্মণবাড়িয়া, পূর্বাঞ্চল, কসবা, আখাউড়া, বিজয়নগর, এগুলা এই সীমান্ত বর্ডার গুলা অরক্ষিত এবং এগুলা হচ্ছে চোরাকারবারী এবং মাদকের ট্রানজিট পয়েন্ট। গেল ৮ মে রাতে সীমান্তে গুলিবিদ্ধ হন মোরসালিন ও নবীর হোসেন। তাদেরকে ক্যাম্পে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। সেখানেই মৃত্যু হয় তাদের। পরে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফিরে আনা হয়। আমার পুতেরা যে ফল লকডাউন নিয়ে আমি বিএসএফ মাই গুলি করে মারাচ্ছে, আমি ন্যায় বিচার চাই। সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ এবং পাকিস্তানে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। প্রায় মাদক, শাড়ি, কসমেটিক্স সহ নানা পণ্য জব্দ করা হচ্ছে। তবুও চোরাকারবারীদের দৌরত্ব কমছে না কোনোভাবেই। আমরা আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে যে সকল এলাকা বেশি ঝুঁকিপূর্ণ আমরা এগুলো চিহ্নিত করেছি। এ সকল এলাকায় আমরা আমাদের জনবল বৃদ্ধি করেছি। চোরাচালান যারা করছে তাদেরকে আমরা গ্রেপ্তার করছি এবং চেষ্টা করছি। নিহত 2 বাংলাদেশির কবর জিয়ারত করতে গিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ক্ষোভ প্রকাশ করেন। বলেন, চোরাকারবারিতে জড়িত মূল হোতারা থাকে আড়ালে, আর গুলি খেয়ে মারা যায় দরিদ্র মানুষগুলো। সরকার ভারতের কাছে নতজানু হয়ে আছে। দ্বিতীয়ত বিষয় হলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক ব্যক্তিবর্গই হলো এই মাদক ট্রাফিকিং, সীমান্ত খুন এগুলোর সাথে জড়িত। সীমান্তে কঠোর নজরদারির পাশাপাশি বেকার যুবকরা যেন টাকার লোভে ভুল পথে পা না বাড়ায়, সেই লক্ষ্যে কর্মসংস্থান বৃদ্ধির দাবি সচেতন মহলের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। 7 দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেল চট্টগ্রামের বায়েজিতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত শিশু রেশমা আক্তার। সকাল 9:45টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে রেশমা। গুলিবিদ্ধ রেশমার শারীরিক পরিস্থিতি গুরুতর হওয়ায় অস্ত্রোপচার করাও সম্ভব হয়নি। দেহ থেকে বের করা যায়নি গুলি। চিকিৎসকরা জানান, গুলি খাওয়ার পর থেকে রেশমা ব্রেন ডেড ছিল। গত বৃহস্পতিবার রাতে নগরের বায়েজিত বিহারী কলোনিতে এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। সে সময় রাজু নামে এক যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান। চোখে গুলি লাগে 12 বছরের রেশমার। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। আমার মনে কত দুঃখ লাগে, কষ্ট লাগে, আমি কি বলবো? আমি তো নাই, আমার মেয়ে নাই, আমি তাকে লাভ কি আর। হাম ও উপসর্গে থামছে না মৃত্যু। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে প্রাণ গেছে আরও এক শিশুর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 24 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 17 জন। চিকিৎসাধীন রয়েছেন 102 জন রোগী। এছাড়া রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের, বাড়ছে সংক্রমণ ঝুঁকিও। এবার আমরা একটু কুমিল্লার খবর জানবো। সেখানে আমার সহকর্মী খোকন চৌধুরী রয়েছেন। খোকন, আজকের অবস্থাটা একটু জানতে চাই যে হাসপাতালে হাম আক্রান্ত রোগীর চাপ কেমন দেখছেন, নতুন করে কোনো রোগী ভর্তি হয়েছে কিনা, সে সাথে চিকিৎসকরা কি বলছেন? ছোয়া কুমিল্লায় কিন্তু আসলে প্রতিটি মুহূর্তেই হামের আক্রান্ত যারা আছেন তারা কিন্তু উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে ভিড় জমাচ্ছেন এবং তারা ভর্তি হচ্ছেন। তবে আজকে সিভিল সার্জনের সবশেষ দেওয়া তথ্য মতে গেল 24 ঘন্টায় 33 জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে 23 জন রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরতে পেরেছে। তবে একটি বিষয়ে আজকে সকাল সিভিল সার্জনের অফিস থেকে তথ্য জানানো হয়েছে, একজন শিশুর মৃত্যুর খবর জানানো হয়েছে এবং তিনি
হাম নিশ্চিত সেটি তারা নিশ্চিত করেছেন। তবে শিশুটি আসলে কবে কখন কোন জায়গায় মারা গেছে সেই বিষয়টি নিশ্চিত করতে পারিনি। আমরা কথা বলেছিলাম জেলা সিভিল সার্জন যিনি রয়েছেন ডাক্তার বশিরের সঙ্গে, তিনি আসলে বলছেন যে আসলে এই বিষয়টি তারা খোঁজখবর নিচ্ছেন। তবে আমরা বিভিন্ন সূত্রে খবর যেটি জেনেছি সেটি হয়তো ঢাকায় মৃত্যুবরণ করতে পারে। এই খবরটি দীর্ঘ প্রায় 1 মাস পর কিন্তু আজকে প্রকাশ হয়, একটি আসলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তো সব মিলে কুমিল্লার যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু যে হামের প্রকোপ সেটি কিন্তু বৃদ্ধি হচ্ছে। তবে সবচেয়ে বিপত্তির জায়গা যেটি তৈরি হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু হাম রোগীর অসংখ্য আসছে, কিন্তু সেই পরিমাণে কিন্তু তাদের যে চিকিৎসা সরঞ্জাম সেটি কিন্তু নাই। আমরা বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে যারা চিকিৎসা নিতে আসছেন তাদেরকে পরিপূর্ণ সেবাই দিচ্ছেন। তবে ওষুধ সংকটের কারণে কিন্তু যারা সাধারণ রোগী রয়েছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন। সোমা, ধন্যবাদ খোকন সেখানকার আপডেট জানানোর জন্য। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 24 কোটি টাকার ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় অনিয়মের অভিযোগ উঠে গেল বছর, আর সেই অনিয়মের খেসারত দিচ্ছেন বর্তমানে চিকিৎসা নিতে আসা হাজারো রোগী। নেই জরুরি ওষুধ, বিকল এক্স-রে মেশিন, ফিল্ম না থাকায় বন্ধ এমআরআই মেশিনও। অভিযোগ উঠেছে অনৈতিক সুবিধা আদায়ে কেনা সেই ওষুধ নিয়ম না মেনেই সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন হাসপাতালে। আরও জানাচ্ছেন খোকন চৌধুরী। কুমিল্লা সহ আশপাশের 6টি জেলার মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসেন হাজারেরও বেশি রোগী। তবে গেল 2.5 মাস ধরে হাসপাতালটিতে নেই প্রয়োজনীয় ওষুধ, নেই জরুরি চিকিৎসা সরঞ্জামও। বিকল এক্স-রে মেশিন, ফিল্ম না থাকায় বন্ধ এমআরআই মেশিনটিও। রোগী ও স্বজনদের অভিযোগ ওষুধ, চিকিৎসা সরঞ্জাম সবই কিনতে হচ্ছে বাইরে থেকে। মেডিকেল থেকে আমাকে কোনো কিছু, একটা গ্যাসের ওষুধও দিচ্ছে না, একটা গ্যাসের ট্যাবলেট পর্যন্ত আমাকে দেওয়া হয় নাই, সম্পূর্ণ বাইরে কেনা লাগবে। এক্স-রে করাইছি, এখানে এক্স-রে 2টা এক্স-রে 400 টাকার এক্স-রে সরকারি ফি। সরকারি তো আমরা লাভ হইল কি, আমরা তেমন তোর বেড ভাড়া নিলেন, এরপর ওষুধের টাকা নিলেন, এরপর বাইরে তো সবগুলো আমরা কিনে আনার লাগবে। জীবন রক্ষাকারী ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম না থাকার কথা স্বীকার করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। জানান বাজেট স্বল্পতার কথা। সবশেষ 6 মে ওষুধের স্টোর কিপারের স্বাক্ষরিত একটি তালিকা আসে যমুনার হাতে। সেখানে দেখা যায় 20টি জীবন রক্ষাকারী ওষুধের মধ্যে 13টিই নেই। এমআরআই কোনো ফিল্ম নেই, যে আজকে একদম শেষ হয়ে গেছে। এটা একটা বড় জিনিস, কিন্তু বুঝতে পারছেন, এমআরআই ফিল্মটা নাই, অ্যানাস্থেসিয়ার কোনো ওষুধ নাই। এদিকে গেল অর্থ বছরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নন ইডিসিএল অর্থাৎ এমএসআর গ্রুপে প্রায় 24 কোটি টাকার ওষুধ সরঞ্জাম কেনাকাটায় অনিয়মের সংবাদ প্রচার হয় যমুনা টেলিভিশনে। পরে প্রাথমিক তদন্তে তার প্রমাণ পায় দুদক। সে সময় অতিরিক্ত চাহিদা দেখিয়ে প্রায় 2 কোটি টাকায় কেনা 9 লাখ অ্যাটোবাস্টেটিন 20 mg ট্যাবলেটের মধ্যে মজুদ আছে 2,67,400। প্রশ্ন ওঠে, তাহলে বাকি প্রায় 6.5 লাখ ওষুধ কি রোগীরা পেয়েছেন? আর্থিক অনিয়ম তো এটা বলা যাবে না, কারণ হচ্ছে কেনা তো হয়েছে, জিনিস কেনা হয়েছে। প্রয়োজনীয় জিনিস না কিনে আপনার কম প্রয়োজনীয় জিনিসটা কেন? হ্যাঁ, এটা একটু ভুল হয়ে গেছে। যে তো এটা অবশ্য যে মেয়াদ আছে তো 27 সাল পর্যন্ত, আমরা অন্য বছর না কিনে এটা সমন্বয় করতে পারবো। শুধু কেনাকাটায় নয়, অভিযোগ উঠেছে হাসপাতালের জন্য কেনা ওষুধ নিয়ম না মেনে সম্প্রতি ওএসডি হওয়া পরিচালক মাসুদ পারভেজ কুমিল্লা জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন জেলার হাসপাতালে পাঠিয়ে দেয়। এতে তীব্র ওষুধ সংকট দেখা দিয়েছে কুমিল্লা মেডিকেলে। তবে বিষয়টি দ্রুত সংসদে উপস্থাপন করে সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। কুমিল্লা মেডিকেল কলেজ ধ্বংস করে ফেলেছে, সোফার ট্রিটমেন্ট ইজ কনসার্ন। এই ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ে তদন্তের জন্য আমার লেভেলে যত পরিধি আছে, যত পর্যায়ে আছে, আমি সেখানে উত্থাপন করব। বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কথা বলে জানা যায় অ্যাটোবাস্টেটিন 20 mg ট্যাবলেটের চাহিদা অত বেশি নয়, সবচেয়ে বেশি চাহিদা 10 mgর। বর্তমানে সরবরাহ আছে 10 mg, আমরা যেটা মানে ক্রয় করি সেটা 10 mg, আর 20 mg আমরা ক্রয় করি নাই। তো আমরা সরবরাহ পেয়েছি যেহেতু 20 mg, আমরা সেটা আশা করি আমাদের চলবে। জেনারেল যদি আমরা বলি 10 মিলিগ্রামটাই আমরা বেশি আসলে লিখি, কারণ হচ্ছে যে দেখা গেছে যে প্রেশারের রোগী যারা আছে তাদেরকে তো বেশি ডোজে আমরা প্রথমে দিই না, অল্প ডোজে দিয়ে দেখি যে তাদেরটা কমে যায় কিনা। স্বাস্থ্য খাতে এসব অনিয়ম আর দুর্নীতির অভিযোগ নতুন নয়। এবার প্রশ্ন, সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে কেনা ওষুধ কার স্বার্থে ব্যবহার হয় আর এর জবাবই বা কে দেবে? খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।
ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 4 প্রবাসী বাংলাদেশি, সম্পর্কে যার আপন ভাই। রাজধানীর মাস্কাট থেকে প্রায় 100 কিলোমিটার দূরে মোলাদ্দা এলাকায় হয় এই দুর্ঘটনা। নিহতের স্বজনরা জানায় 4 ভাইয়ের মধ্যে 2 জন অবিবাহিত ছিলেন। কাল তাদের দেশে ফেরার কথা ছিল। ফেরার আগে কেনাকাটা করতে একসাথে গাড়িতে করে বের হন 4 ভাই। এ সময় গ্যাস লিকেজ থেকে গাড়িতে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান রাশিদুল ইসলাম, শাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহীদুল ইসলাম। এদিকে মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই শোকের ছায়া বিরাজ করছে তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নে। তবে এখনও 4 সন্তানকে হারানোর খবর জানানো হয়নি তাদের মাকে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় প্রাণ গেছে এক ব্যবসায়ীর। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার মুক্তিশপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম পেশায় সুতা ব্যবসায়ী। স্বজনরা জানান, রাত 12টার পর মুখোশধারী 4 থেকে 5 জনের একটি ডাকাত দল তাদের বাড়িতে গিয়ে নজরুলকে ডাক দেয়। দরজা খুললে ভেতরে প্রবেশ করে নজরুলকে হাত পা বেঁধে শুরু করে মারধর। তার স্ত্রীকেও হাত পা বেঁধে মারধর করে ডাকাত দল। পরে নগদ অর্থ, স্বর্ণালংকার সহ লুট করে ঘরে থাকা বিভিন্ন মালামাল। এ সময় ডাকাত দলকে চিনে ফেলায় নজরুলকে শ্বাসরোধে হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। কোরবানি ঈদ সামনে রেখে রাজবাড়ীতে 70,000 পশু প্রস্তুত করেছেন খামারিরা, যার মধ্যে মাঝারি ও ছোট সাইজের গরুই বেশি। খামারিরা বলছেন, সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়েই গরু মোটা তাজা করা হয়েছে। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি ও গরু আমদানি নিয়ে দুশ্চিন্তায় তারা। খামারগুলোতে নিয়মিত পশুর স্বাস্থ্য তদারকি করা হচ্ছে বলেও জানিয়েছে প্রাণী সম্পদ কর্মকর্তা। ঈদুল আজহার এখনো বাকি প্রায় 2 সপ্তাহ। অস্থায়ী হাট বসেনি এখনো, তবে এরই মধ্যে পশু হাটে নেওয়ার জন্য প্রস্তুত খামারিরা। শেষ মুহূর্তে পশু পরিচর্যায় ব্যস্ত রাজবাড়ীর ছোট বড় অন্তত কয়েক হাজার খামারি ও কৃষক। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে জেলার খামারগুলোতে এবার মাঝারি থেকে ছোট গরুর সংখ্যাই বেশি। খামারিরা বলছে, খড়, কাঁচা ঘাস, কুড়া, খৈল, গমের ছাল, ভুট্টা গুঁড়া খাইয়ে পশু মোটাতাজা করা হয়েছে। পশুপালনে কোনো ধরনের কীটনাশক বা ইনজেকশন ব্যবহার করা হয়নি বলে দাবি পরিচর্যাকারীদের। পাশাপাশি খামারে ছাগল ও ভেড়াও পালন করা হচ্ছে। দানাদার খাদ্য খাওয়াই, কোড়া, ভুসি, ভুট্টা এবং পর্যাপ্ত পরিমাণ সবুজ ঘাস আছে আমাদের। মোটাটা দেওয়ার জন্য আমাদের মহাজন কোনো ওষুধপাতি ব্যবহার করে না। আমাদের ছাগলের ফার্ম আছে, ছাগল আছে, ভেড়া আছে, গারল আছে। কুরবানির জন্য আমরা প্রস্তুতি করতেছি। খামারিরা বলছে, এবছর গোখাদ্য শ্রমিকদের মজুরি বেশি থাকায় লালন পালনেও খরচ বেড়েছে। এ অবস্থায় গরু আমদানি করা হলে লোকসানে পড়বেন তারা। সরকারের কাছে অনুরোধ যে এগুলো কিন্তু একটু কড়া নজরদারিতে রাখলে বাইরের রাষ্ট্রের গরু যদি না ঢোকে অবৈধ পথে, তাহলে আমাদের দেশের খামারিরা লাভবান হতে পারবে এবং সে উৎসাহিত হবে। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের কর্মকর্তা জানায়, জেলায় এবার প্রায় 55,000 কোরবানির পশুর চাহিদা রয়েছে। আমাদের অনলাইন প্ল্যাটফর্মে বিক্রির ব্যবস্থা আছে। প্রাণী সম্পদ দপ্তরের উপজেলা পর্যায়ে তারা ফেসবুক পেজ খুলেছে, অথবা কোনো খামারি ফেসবুক পেজ বা অনলাইন প্ল্যাটফর্ম খুললে আমরা তাদের সাথে লিঙ্ক হয়ে আমরা প্রচারণা চালাই। এবার জেলায় কোরবানির হাটে বিক্রির জন্য চাহিদার চেয়ে প্রায় 15,000 বেশি পশু প্রস্তুত রয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।